মোদির বিজেপি এবার আর এককভাবে সরকার গঠন করতে পারল না। গতবারের চেয়ে 60-এর অধিক সংখ্যক আসন তিনি হারিয়েছেন। যে স্লোগান দিয়ে তিনি সামনে এগিয়েছিলেন আপকি বার 400 পার, সেটা তো পারলেন না, বরং সরকার গঠন করতে যেয়ে তাকে এখন হিমশিম খেতে হচ্ছে। তার এনডিএ সবাইকে নিয়ে এখন এই সরকার গঠনের প্রতিযোগিতায় দৌড় দিতে হচ্ছে। তবে তার জোটে যে দুইজন নেতা আছেন ভারতে, তাদেরকে বলা হয় পাল্টিবাস। একজন হচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, আর একজন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তারা দুজন কি করবেন এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে তারা দুইজন যে আসন সংখ্যা পেয়েছেন সেটা হচ্ছে 28। নরেন্দ্র মোদীর এনডিএ থেকে যদি এই 28 বাদ দেওয়া হয়, তাহলে তার যে সরকার গঠনের ম্যাজিক ফিগার 272 থাকে না। এই জন্য এই দুইজনের উপরে অনেকটাই ভরসা করতে হবে এবার নরেন্দ্র মোদীকে। যা হোক, নরেন্দ্র মোদী 8 তারিখে শপথ নেবেন প্রধানমন্ত্রী হিসাবে। তারপর তাকে সংখ্যাগরিষ্ঠতা দেখাতে হবে তার লোকসভার অধিবেশনে। এটা সচরাচর হয়েই থাকে। যদি না দেখাইতে পারেন তাহলে তাকে পদত্যাগ করতে হতে পারে, যেমনটি হয়েছিল 1995 সালে। অটল বিহারী বাজপেয়ী মাত্র 16 দিনের জন্যও কিন্তু তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে যখন প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন, শপথ গ্রহণের পর তাকে বলা হয়েছিল যে সংসদে তার সংখ্যাগরিষ্ঠতা দেখাতে হবে, অর্থাৎ 272 জন সদস্যের সমর্থন তার পেতে হবে। কিন্তু তিনি সেটা পেতে ব্যর্থ হয়েছিলেন। এরপরে অবশ্য দেবগৌড়া এবং আরো কয়েকটা জোট সরকার হয়েছিল। এইভাবে 1999 পর্যন্ত গেছে। তো ভারতের ইতিহাসে সবচেয়ে কম সময়ের প্রধানমন্ত্রী হিসেবে অটল বিহারী বাজপেয়ীকে বলা হয়। এর আগে অবশ্য আরো একজন ছিলেন, তিনি হচ্ছেন গুলজারিলাল নন্দা। তিনি পণ্ডিত জওহরলাল নেহরু মারা যাওয়ার পরেই গুলজারিলাল নন্দা কয়েকদিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন। এরপর লাল বাহাদুর শাস্ত্রী যখন আবার প্রধানমন্ত্রী হলেন, সে সময় উনি পদত্যাগ করলেন। এরপর আবার লাল বাহাদুর শাস্ত্রী মারা যাওয়ার পরেও ওই গুলজারিলাল নন্দা প্রধানমন্ত্রী হয়েছিলেন। এই দুই ধাপে দেখা যায় যে 10-12 দিন করে করে তিনি হয়েছেন। এটা একটা ইতিহাসের অংশ হয়ে আছেন। তো এককভাবে বলা হয়ে থাকে যে অটল বিহারী বাজপেয়ী সবচেয়ে কম সময়ের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন। এখন সামনে যে সময়টা আসছে নরেন্দ্র মোদীর সামনে, তাকেও একেবারে ওই 272 জনের সমর্থন নিতে হবে। সেক্ষেত্রে যদি এই দুইজন বেঁকে বসেন তাহলে খুবই সমস্যা দেখা দিতে পারে। এই দুইজনের চরিত্র সম্পর্কে নানা রকম আলোচনা আছে। যখন নির্বাচন হচ্ছিল, নির্বাচনের আগে থেকেই তারা এই এনডিএ জোটে এসেছিল। তো নির্বাচনও করেছে বিজেপির সমর্থন নিয়ে। তারা এখন বিজেপিকেই সমর্থন করবে, এটাই খুবই স্বাভাবিক। কিন্তু ভারতের নির্বাচনে এমন একটি ঘটনা যে তারা নির্বাচিত হয়ে আসছে, এখন এনডিএ কেও সমর্থন দিতে পারে, আবার ইন্ডিয়া জোটকেও সমর্থন দিতে পারে। এরকম ঘটনা ঘটে। চন্দ্রবাবু নাইডু তো অন্ধ্রপ্রদেশে তার শ্বশুর এনটি রামারাও, যিনি চলচ্চিত্র জগতেরও একজন বিখ্যাত অভিনেতা, তিনি অন্ধ্রপ্রদেশের 7 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন। তো চন্দ্রবাবু নাইডু অন্ধ্রের মুখ্যমন্ত্রী হওয়ার জন্যও কিন্তু তার শ্বশুরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, এই ইতিহাসও আছে। আর নীতিশ বাবু বিহারের মুখ্যমন্ত্রী গত 18-19 বছর ধরে আছেন। তো সব প্রতিবারই যে তার জনতা দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এমনটা না। তিনি বিভিন্ন সময় কখনো বিজেপি কখনো কংগ্রেস, এদের ঘাড়ের উপরে থেকে থেকে তার মুখ্যমন্ত্রীর পদটা কিন্তু ঠিক রেখেছেন। এরকম ক্যারেক্টারের মানুষ। যাও, এই বিষয়টা আমরা পাশে রেখেই এবারের নির্বাচনে কেন বিজেপির এরকম একটা বিপর্যয় ঘটলো, আমরা এটাকে বিপর্যয় ঘটার কথাই বলবো, বা হেরেছে এটাও বলতে পারি। এবারে মোদী তো একেবারে হিন্দুত্ববাদ, রাম মন্দির নির্মাণ, এই বিষয়গুলো সামনে নিয়ে আসছে। তারপরে তার সেই কন্যাকুমারীতে 45 ঘন্টার ধ্যান এবং নিজেকে
ঈশ্বরের প্রতিনিধি হিসাবে কাজ করছেন, এই কথাগুলো বলে সেখানকার নিম্নবর্ণের হিন্দু এবং নিম্নবর্ণের মানুষ যারা আছে তাদের একটা সহানুভূতি অর্জন করার চেষ্টা করেছেন, কিন্তু আলটিমেটলি সেটা পারেন নাই। তার যে জায়গায় রাম মন্দির নির্মাণ করেছেন এবং অনেকটা অসমাপ্ত থাকতেই সেই রাম মন্দিরটা উদ্বোধনও করেছিলেন, প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন, অনেকেই বিরোধিতা করেছিল, তারপরও তিনি কারো কথা শোনেন নাই, সেই কাজটি করেছিলেন। সেই আসনেও কিন্তু বিজেপি এবার হেরেছে। রাম মন্দির যেখানে প্রতিষ্ঠা করা হলো সেখানে হেরে গেল বিজেপি। আর তিনি যে যে জায়গায় বিশেষ করে এনআরসি নিয়ে বেশি তুলকালাম কাণ্ড ঘটিয়েছেন সেই জায়গাগুলোতেই কিন্তু হেরেছেন। যেমন পশ্চিমবঙ্গে এখানে শতভাগ কৃতিত্ব দিতে হয় মমতা ব্যানার্জিকে। তিনি একেবারে ঢাল হিসাবে এখানে মুসলমানদের পাশে দাঁড়িয়েছেন, তারপরে নিম্নবর্ণের হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলেছেন এনআরসি তিনি এখানে হতে দেবেন না। তিনি এখানে একইভাবে যে হিন্দু মুসলমান মসজিদ মন্দির কোনটাকে তিনি আলাদাভাবে দেখেন নাই। না দেখার কারণে এখানে বিজেপি এমন ধারাশায়ী হয়েছে, যেখানে গতবার তার ছিল 18টা আসন, সেখান থেকে নেমে ভারতে চলে আসছে। এখানে একটা সাফল্য যেটা মমতা ব্যানার্জি দেখিয়েছেন। আর সারা ভারতে যদি কেউ সাফল্য দেখিয়ে থাকেন সেটা হচ্ছে রাহুল গান্ধী। সারা ভারত তিনি চষে বেরিয়েছেন। এই মোদির জুলুম নির্যাতন যে যে জায়গায় হয়েছে সেই সমস্ত জায়গায় তিনি দৌড়ে গেছেন এবং সেই সমস্ত জায়গার মানুষের সহানুভূতি কুড়িয়েছেন। যে উত্তরপ্রদেশের উপরে নির্ভর করে এতদিন বিজেপি দাঁড়িয়েছিল, সেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কিভাবে মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন করেছে তার অনেকগুলো চিত্র আমরা দেখি, বিভিন্ন সময় পত্র পত্রিকায় উঠে এসেছে। এই এনআরসি নিয়ে তো মুসলমান হিন্দু সবাই মিলে প্রতিবাদ বিক্ষোভ করেছে, কিন্তু দেখা গেছে যোগী আদিত্যনাথ তার বুলডোজার পাঠিয়ে দিয়েছে মুসলমানদের বাড়িঘর উচ্ছেদ করার জন্য, তাদের বাড়িঘর লুটপাট করিয়েছে। এই যে নির্যাতন উত্তরপ্রদেশের মানুষের উপর, বিশেষ করে মুসলমানদের উপরে যে নির্যাতন নিপীড়ন এই যোগী আদিত্যনাথ করেছে তার ফলও পেয়ে গেছে। যেখানে 80টা আসনের মধ্যে 43টাই পেয়ে গেছে এবার ইন্ডিয়া জোট, অর্থাৎ কংগ্রেস এবং অখিলেশ যাদব তার সেই সমাজবাদী দল সেখানে এককভাবে 37টা আসন পেয়েছে। এটা কম কথা না। মোদি ছাড়া ভারত চলবে না, মোদির কোনো বিকল্প নেই, এইরকম একটা হাইপ তৈরি করেছিলেন মোদি যে সারা ভারতে তিনি একজন একেবারে ঈশ্বর প্রদত্ত ব্যক্তি হিসাবে নিজেকে আবির্ভূত করার চেষ্টা করেছেন। কিন্তু এখন রাহুল গান্ধী কিন্তু ঠিকই দেখিয়ে দিয়েছে যে মোদির পাল্টা নেতৃত্ব দাঁড়িয়ে গেছে, সে হচ্ছে রাহুল গান্ধী। সাথে তার বোন প্রিয়াঙ্কাকেও অনেকটাই কৃতিত্ব দিতে হয়। সবাই মিলে এই মোদির যে হাইপটা তৈরি হয়েছিল, যে স্বৈরাচারী মনোভাব তৈরি হয়ে গেছিল, সেটা তো অন্তত ছেদ পড়েছে। আর মোদি তার এখন পরবর্তীতে সরকার চালাতে গেলে এককভাবে আর চালাতে পারবেন না, তার জোটের বেশ অনেকের উপরে নির্ভর করতে হবে। যে কোনো মুহূর্তেই তার সরকার কিন্তু পড়ে যাবে। অন্যের উপরে নির্ভর থেকে তিনি এতদিন যে হিন্দুত্ববাদ বিভিন্ন জায়গায় কায়েম করার চেষ্টা চালিয়েছিলেন, সেখান থেকে তাকে থামানো সম্ভব হচ্ছে। আর একটা বিষয়, এখন ভারতের লোকসভায় একটা শক্তিশালী বিরোধী দল হিসাবে আবির্ভূত হলো ইন্ডিয়া জোট। এবার অনেকেই অনেকভাবে বলছেন যে ভারতের এই বিজেপির বিপর্যয়ের অন্যতম আর একটা কারণ হচ্ছে যে সংগঠনের গর্ভ থেকে এই সংগঠনটির জন্ম, বিজেপির জন্ম, সেই আরএসএস এর প্রতিনিধি কিন্তু যোগী আদিত্যনাথ। তারা চেয়েছিল এই যোগী আদিত্যনাথকে সামনে নিয়ে আসা, মোদির পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে এই যোগী আদিত্যনাথকে সামনে নিয়ে আসতে চেয়েছে। এই কারণে আরএসএস এর সঙ্গে বিজেপির একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে এবং এই দ্বন্দ্ব কিন্তু যথেষ্ট শক্তিশালী হয়ে গেছে। আজকে এই দ্বন্দ্বের কারণেও বিজেপির এই ধরাশায়ী অবস্থা হয়েছে। ভারতের যে এখন বর্তমান অর্থনৈতিক অবস্থা, সেদিকে মোদী সরকারের কিন্তু খুব বেশি যে মাথা ব্যথা আছে তা না।
তার মাথা ব্যথাটা হচ্ছে হিন্দুত্ববাদটা কায়েম করা এবং সরকার প্রতিষ্ঠা করা। সেই জায়গা থেকে অন্তত ভারতের জনগণ মোদিকে ঠেকাতে পেরেছে। এটা তাদের একটা বড় সাফল্য, বড় বিজয়।